হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তানমিন হোসেন তন্দ্রা গুরু ক্লাবের পক্ষ থেকে একটি প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি। তো আজকে অনেক আড্ডা হবে, কথাবার্তা হবে এবং কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনাও করব এবং একটা প্র্যাকটিস সেশন করব। সো আশা করি আপনারা সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাবেন। আর কমেন্টে একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ভালো মতো দেখা যাচ্ছে কিনা। আমরা একটু ওয়েট করি যদি কেউ জয়েন হয়ে থাকে। আশা করি জয়েন হয়ে যাবে। আচ্ছা, আজকের যে প্র্যাকটিস শোটা, আজকের টপিকটা হচ্ছে বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্যের কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা একটু নাড়াচাড়া দিব আর কি, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। সো কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন। আপনারা আস্তে আস্তে সবাই যুক্ত হলে, জয়েন হলে আমি আমাদের প্র্যাকটিস সেশনটা শুরু করে দেব। সবাই আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা। ওকে, মামুন আশিক ভাই বলছেন যে ঢাকা থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা আজকে অনেক আড্ডা দেব ইনশাল্লাহ। সো আজকের যে বিষয়টা বাংলা সাহিত্য, তো এই বিষয় নিয়ে আজকে আমাদের প্র্যাকটিস সেশনটা শুরু করছি। তো প্রথম প্রশ্নটা যদি দেখি, প্রথম প্রশ্নটা আছে সংসপ্তক কার রচনা? এখানে অপশন আছে মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, শওকত ওসমান। আপনারা যারা যারা আছেন কমেন্টে আমাকে জানান যে প্রশ্নটা আবার বলছি, সংসপ্তক কার রচনা? কি মনে হয় আপনাদের, একটু আমাকে কমেন্ট করে জানান। আমার তো মনে হচ্ছে এটা, আচ্ছা, অপশন বি, মামুন আশিক ভাই বলেছেন অপশন বি, তার মানে শহীদুল্লাহ কায়সার। আচ্ছা দেখি, ভাইয়া বলছেন যেহেতু এটাই সিলেক্ট করে দেখি শহীদুল্লাহ কায়সারটা এটা সঠিক উত্তর কিনা। দেখি, হ্যাঁ, একদম এক্স্যাক্টলি সঠিক উত্তর দিয়েছেন মামুন আশিক ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য, এবং আপনার উত্তরটি সঠিক হয়েছে। সো আমরা একটু ব্যাখ্যাটাও পড়ে নিই যে কালোজয়ী সংসপ্তক উপন্যাসটির রচয়িতা আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি শহীদুল্লাহ কায়সার নামে সমধিক পরিচিত। সো উপন্যাসটি 1964 সালে রচিত হলেও প্রকাশিত হয় 1965 সালে। সারেং বউ তার আরেকটি কালোজয়ী উপন্যাস। এছাড়াও তার প্রখ্যাত চলচ্চিত্রকার ও হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতা জহির রায়হান তার ছোট ভাই। ওকে, মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে দুই ভাই অপহৃত হন, তারা আর ফিরে আসেননি। ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেন শেষ। আমরা এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কোনটা কি উত্তর হবে এবং আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? আই থিঙ্ক এটা সবার পারার কথা। সো অপশনগুলো একটু বলে দেই, বেগম সুফিয়া কামাল, মহাশ্বেতা দেবী, পদ্মাবতী, নাকি চন্দ্রাবতী? এটার অ্যান্সার কি হতে পারে? আই থিঙ্ক অনেকেই পারবে এটা। আমাদেরকে কমেন্ট করে জানান কি হতে পারে, আপনাদের কি মনে হয় কোনটা হতে পারে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি? আমার কাছে তো লাগছে এটা চন্দ্রাবতী হতে পারে। এখন আমাকেও কমেন্ট করে জানান যে কি হতে পারে, আপনাদের অপিনিয়নও নেই। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? আচ্ছা দেখি, অপশন ডিটা সিলেক্ট করে দেখি যে মামুন আশিক ভাই বলেছেন অপশন ডি, চন্দ্রাবতী। সো ইয়েস, এক্স্যাক্টলি একদম সঠিক উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ মামুন আশিক ভাই। এটা ব্যাখ্যাটা একটু পড়ি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সাহিত্যকর্ম নারীদের প্রতি সামাজিক অবিচার এবং জীবনের দুঃখ কষ্টের কথা তুলে ধরে।
তিনি তার রচনায় রামায়ণের নারীবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তার লেখাগুলি বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে। আচ্ছা, আমি যেহেতু বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবির কথা আসলো, এটা আমি একটু ছোট্ট একটা ইনফরমেশন দেই আমার জানা মতে। সেটা হচ্ছে এর আগেও হয়তো চর্যাপদে একজন মহিলা কবি হিসেবে ধারণা করা হয়েছিল যে কুক্কুরিপা। সো যখন প্রশ্ন আসবে যে ধারণা করা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, তখন সেটার উত্তর হয় কুক্কুরিপা। কিন্তু নর্মালি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। ছোট একটা ইনফরমেশন দিয়ে দিলাম আমি। তো এরপরে দেখি পরবর্তী প্রশ্নে যাই আমরা। ওকে, সো পরবর্তী প্রশ্নটি হলো বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন। অপশন আছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানান যে কি উত্তর হতে পারে। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন কে? কি মনে হয় আপনাদের, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? আবার অপশনগুলো বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হয়তো প্যারীচাঁদ মিত্র হতে পারে, আমার কাছে মনে হচ্ছে। সো দেখি প্যারীচাঁদ মিত্রের অপশনটা দিয়ে দেখি এটা সঠিক উত্তর কিনা। নো, রং অ্যান্সার। এটার সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সো বঙ্কিমচন্দ্রের আগে প্যারীচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল উপন্যাসটি রচনা করেছিলেন, কিন্তু সেটা ততটা সার্থক উপন্যাস ছিল না, যার কারণে বঙ্কিমচন্দ্রই প্রথম সার্থক উপন্যাস রচনা করেন। 1865 সালে প্রকাশিত দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এই জন্য বঙ্কিমচন্দ্রকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। সো আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে নিলাম যে প্রথম উপন্যাস যিনি লিখেছিলেন প্যারীচাঁদ মিত্র, কিন্তু সার্থক উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সো ঠিক আছে, আমরা পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নতে দেখি কি আসে। ওকে, প্রাচীন যুগ নিয়ে প্রশ্ন। চর্যাপদ ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে? এখানে 4টা অপশন আছে, জাকেরুল ইসলাম, পিসি বাগচি, হাসনা জসিমউদ্দিন মওদুদ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সেটা কমেন্ট করে জানিয়ে দিন যেটা সঠিক উত্তর কি হবে। আমাদের সাথে ওমর ফারুক জয় লিখেছেন বঙ্কিমচন্দ্র, জি সঠিক উত্তর। অসাধারণ উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে ওমর ফারুক জয়। আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করুন। সো এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে কি হতে পারে। চর্যাপদ ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে? জাকিরুল ইসলাম, পিসি বাগচি, হাসনা জসিমউদ্দিন মওদুদ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কি মনে হয় কোনটা হতে পারে? আমি তো কনফিউজড আসলে। দেখি একটা অপশন দিয়ে দেখি, যেহেতু কেউ বলছে না। সো অপশন ডি দেখি, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় দিয়ে দেখি কোনটা উত্তর হয়। ওকে, উত্তরটি হচ্ছে হাসনা জসিমউদ্দিন মওদুদ। সো চর্যাপদ ইংরেজি ভাষায় অনুবাদ করেন পল্লীকবি জসিমউদ্দিনের কন্যা হাসনা জসিমউদ্দিন মওদুদ। সো এটা হচ্ছে সঠিক উত্তর। এছাড়া তার কিছু অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। আর চর্যাপদ সম্পর্কে তো আমরা টুকটাক সবাই জানি, সো সেটা আর বললাম না। পরবর্তী প্রশ্নে দেখি আমরা যাই, পরবর্তী প্রশ্নটা কি আসে। চর্যাপদের পদকর্তা কুক্কুরিপা কয়টি পদ রচনা করেন? এই যে একটু আগেই কুক্কুরিপার কথা বলেছিলাম, তার প্রশ্নটি চলে এসেছে। চর্যাপদের পদকর্তা কুক্কুরিপা কয়টি পদ রচনা করেন? 2টি, 3টি, 4টি, 5টি।
আচ্ছা, ওমর ফারুক জয় ভাইয়া কমেন্ট করেছেন, এই লোকের নামই তো জীবনে শুনলাম না, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন এই যে আমাদের সাথে যুক্ত থাকেন, নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন, অনেক নতুন নামও শুনতে পারবেন। সো সালেহ আহমেদ রবিন ভাই বলেছেন, হ্যালো হ্যালো ভাইয়া। ওকে, সালেহ আহমেদ রবিন ভাই বলেছেন 3টি। সো চর্যাপদে পদকর্তা কুকুরিপা কয়টি পদ রচনা করেন? যেহেতু রবিন ভাই বলছেন 3টি, আমরা 3টি অপশনটা দেই, দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। ইয়েস, সঠিক উত্তর দিয়েছেন রবিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। এটা একটু সামান্য ব্যাখ্যা আমরা পড়ি। চর্যাপদে কুক্কুরিপা 3টি পদ রচনা করেছেন, কিন্তু একটি পাওয়া যায়নি। 2 ও 20 নং তার লিখিত পদ এবং চর্যাপদে খুঁজে না পাওয়া 48 নং পদটিও তার রচিত বলে ধারণা করা হয়। এই যে একটু আগে যেটা কথা বললাম, ধারণা করা হয় যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কুক্কুরিপা, কিন্তু যখন ধারণা করা হয় যেটা থাকবে না, তখন কিন্তু আবার কে হবে? চন্দ্রাবতী হবে। সো সবাই এটা মনে রাখবেন। দেখি আমরা আরো কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। রিসাত রহমান সচ্ছল ভাই লিখেছেন, দারুণ, ধন্যবাদ ভাইয়া। ম্যাম রবিন ভাই লিখেছেন, ম্যাম আমি বিসিএস 47 প্রিপারেশন নিচ্ছি, জেনারেল ক্যাডার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি আমাদের গুরু ক্লাবের সাথে যুক্ত থাকেন, এখানে অনেক লাইভ সেশন হয়, রাত 1-2 দিন পর পরই হচ্ছে রাত 9টার সময় লাইভ কুইজ শো হয়, এছাড়া রাত 10টায় আমাদের লাইভ শো হয়, সেগুলোতে আপনি যুক্ত হতে পারেন। এছাড়া আমাদের অ্যাপটা যদি একটু ঘুরে দেখেন, অ্যাপে আমাদের বিভিন্ন কন্টেন্ট রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। এছাড়া নিউজ রয়েছে, খুবই সংক্ষিপ্তভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে করা আছে, আপনি সেগুলো চেক করতে পারেন। এই যে দেখছেন এখানে, সরি, এই যে যেমন দেখেন, প্রতিদিন আপনি কিন্তু ভোকাবুলারি এখান থেকে ফ্রিতে শিখতে পারবেন। এছাড়াও কন্টেন্ট রয়েছে বিভিন্ন ধরনের। আচ্ছা, এগুলো আছে যে বিভিন্ন, এগুলো আপনি বাসে জার্নি করছেন বা কোথাও বসে আছেন, ফোন নিয়ে আপনি এগুলো দেখতে পারেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা সালেহ আহমেদ রবিন ভাই বলেছেন এ। আচ্ছা, প্রশ্নটা চলে গিয়েছে, এক্সট্রিমলি সরি। ওকে, পরবর্তী প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পত্রিকায় কবে চর্যাপদ প্রকাশিত হয়? আই থিঙ্ক এটা সবাই পারবে। সো বলি অপশনগুলো, 1907, 1912, 1916, 1809। প্রশ্নটা আবার বলছি, বঙ্গীয় সাহিত্য পত্রিকায় কবে চর্যাপদ প্রকাশিত হয়? আপনারা কমেন্ট করে জানান কোনটা মনে হচ্ছে উত্তর আপনাদের কাছে। সালেহ আহমেদ রবিন ভাই বলেছেন 1907। ওকে, আমরা অ্যান্সারটা নিচ্ছি, দেখি সঠিক উত্তর কি। থ্যাংক ইউ সো মাচ সালেহ আহমেদ রবিন ভাই, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটার উত্তর 1907। চর্যাপদ প্রথমবার বঙ্গীয় সাহিত্য পত্রিকায় 1907 সালে প্রকাশিত হয়। এই প্রকাশনার মাধ্যমে চর্যাপদ বাংলা সাহিত্যের এক অমূল্য সংযোজন হিসেবে পরিচিতি পায় এবং 1907 সালে কিন্তু ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার হতে চর্য বিনিশ্চয়, মানে চর্যাপদ আর কি, এই বইটাও আবিষ্কার করেছিলেন এবং 1916 সালে একসাথে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে। রিসাত রহমান স্বচ্ছ ভাই বলছেন আমারটা হলো না, কোনো সমস্যা নেই ভাই, পরেরটাতে ইনশাল্লাহ হবে, আমাদের সাথে আপনি যুক্ত থাকেন। ওকে, পরবর্তী প্রশ্নটা, চর্যাপদের কোন কবির প্রকৃত নাম শান্তি দেব? ভুসুকুপা, লুইপা, শান্তিপা, সরহপা। সো আমাদেরকে জানিয়ে দিন এটার উত্তর কি হতে পারে। রবিন ভাই বলছেন, ম্যাম এত বাংলা সাহিত্য পড়েছি কম্পিউটার মতো লেগে আছে। সরি, কথাটা বুঝতে পারিনি। ম্যাম এত বাংলা সাহিত্য পড়েছি কম্পিউটার মতো লেগে আছে, যদি একটু ভালো মতো আরেকটু কমেন্ট করতে আমি বুঝে উঠতে পারবো, আপনার কমেন্ট আমি বুঝতে পারিনি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু উত্তর দেন সবাই, কি হতে পারে? চর্যাপদের কোন কবির প্রকৃত নাম শান্তি দেব? ভুসুকুপা, লুইপা, শান্তিপা নাকি সরহপা?
আচ্ছা, হয়তো জিনিস উত্তরটা কেউ জানে না, সো আমরা একটা দিয়ে দিই। হ্যাঁ, শান্তিপা দিলাম, দেখি এটা সঠিক উত্তর হয় কিনা, দেখা যাক। ওকে, ভুসুকুপা হচ্ছে সঠিক উত্তর। ভুসুকুপা চর্যাপদের কবি ছিলেন এবং তিনি একজন অশ্বারোহী সৈনিক ছিলেন, এবং ভুসুকুপা চর্যাপদের একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন এবং তার প্রকৃত নাম ছিলেন শান্তিদেব। তিনি ছিলেন একজন রৌত বা অশ্বারোহী সৈনিক। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রবিন ভাই বলেছেন, ম্যাম আমি বলছি এত সাহিত্য পড়েছি এখনো সব মনে আছে। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি আপনি সব সঠিক উত্তর দিচ্ছেন। এভাবে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উর্বশী ও আর্টেমিস কাব্যটির রচয়িতা কে? ১. বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে। সঠিক উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন কোনটা হতে পারে। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভ শোটা। পড়ালেখার মাঝখানে একটু গল্প হওয়া উচিত, গল্প করা উচিত সবার সাথে। আচ্ছা, রবিন ভাই বলছেন অপশন ডি, বিষ্ণু দে। ওকে, বিষ্ণু দে এটা দেই, দেখি এটা সঠিক উত্তর কিনা। ইয়েস, এটা সঠিক উত্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ রবিন ভাই। একটু আমরা ব্যাখ্যাটা পড়ি। উর্বশী ও আর্টেমিস আধুনিক কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ। 1930 সালে কাব্যটি প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়। চোরাবালি, সাত ভাই চম্পা, তুমি শুধু 25শে বৈশাখ, আমার হৃদয়ে বাঁচো, উত্তরে থাকো মৌন প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেম অপশন ছাড়া যেসব প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্নের সাথে আমাদের সব ধরনের ব্যাখ্যা আছে, অ্যাপ্রোপ্রিয়েট, খুব অতিরিক্তও না খুব কমও না, একটা লিমিটেড পরিমাণে ব্যাখ্যা দেওয়া আছে আমাদের। আপনারা প্রত্যেকটি প্রশ্নের সাথে কিন্তু এরকম ব্যাখ্যা পড়ে নিতে পারবেন, যে সেটা সঠিক হোক আর ভুল হোক। সো জান্নাতুল ফেরদৌস জাবা লিখেছেন ডুয়েট ক্যাম্পাস থেকে বলছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমাদের পাশে থাকুন। আর রবিন ভাই হচ্ছে মিরপুর থেকে দেখছে। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আমাদের সাথে থাকুন। আশায় বসতি কোন কবির রচনা? ফররুক আহমেদ, হাসান হাবিব, আবুল হোসেন, সৈয়দ আলী আহসান। কি মনে হয় কোনটা সঠিক উত্তর হতে পারে? সালেহ আহমেদ রবিন ভাই বলেছেন, ম্যাম আমি জব বিসিএস একটা ডাইজেস্ট বুক কিনছি, ওখান থেকে পড়েছি। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। এই যে যদি আপনার আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে, কিছু টুকটাক পড়া থাকে, পরীক্ষার আগে মনে হয় ডাইজেস্ট বুকটা ফলো করাই ভালো। এছাড়া এই যে ডাইজেস্ট বুকটা যে পড়ছেন, পাশাপাশি কিন্তু আমাদের অ্যাপটাও আপনি ঘুরে দেখতে পারেন। এই অ্যাপে কিন্তু বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ, এছাড়া কুইজ শো টাইপের প্রশ্ন আছে, সেগুলো আপনি উত্তর করে নিজের ভুলগুলো শুধরে নিতে পারেন। আচ্ছা, দেখি এটার উত্তর কে দিল। নাজমুল হাসান খান নাইম ভাই লিখেছেন আহসান হাবিব। ওকে, তো উনি বলছেন আহসান হাবিব। দেখা যাক এটা সঠিক উত্তর হয় কিনা। জি, এটা সঠিক উত্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাইম ভাই। এটার পাশাপাশি আমরা একটু ব্যাখ্যাটাও পড়ে নিই। আশায় বসতি কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবিব। তিনি ছিলেন 40-এর দশকের আধুনিক কবিদের মধ্যে অন্যতম। তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, মেঘ বলে চৈত্রে যাব, দু হাতে দুই আদিম পাথর ইত্যাদি। সো আমরা নেক্সট কোশ্চেনটাতে চলে যাই, এটা যেহেতু দেখলাম। আচ্ছা, রবিন ভাই বলছেন, ম্যাম আমি ফলো করেছি আর যেহেতু পারি না এগুলো পড়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের রাত 10টার যে লাইভ আছে সেটা তো আপনি জয়েন করতে পারেন যদি আপনি চান। সেখান থেকে আপনি পাওয়ার প্লে খেলে অনেক হার্টস জিতে নিতে পারেন। এছাড়া আমাদের সাথে সরাসরি লাইভে অংশগ্রহণও করতে পারেন। সেখান থেকে যদি বিজয়ী হতে পারেন সেখানে বড় অ্যামাউন্টের হার্টস পেতে পারেন।
আচ্ছা, পরবর্তী প্রশ্নটা, মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? মহাভারত, ভাগবত, গীতা, রামায়ণ। সো নাইম ভাইয়া বলেছেন সঠিক উত্তর রামায়ণ। ওকে, ভাইয়ার কথা অনুযায়ী আমি রামায়ণটা সিলেক্ট করি, দেখি এটা সঠিক উত্তর কিনা। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করুন। জি ভাইয়া, একদম সঠিক উত্তর দিয়েছেন, এটা রামায়ণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু ব্যাখ্যাটা পড়ি। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হিসেবে পরিচিত। তিনি মহাকাব্য রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন, তবে তার অনুবাদে রামচন্দ্রের কাহিনীর পাশাপাশি সীতার দুঃখ দুর্দশাকে কেন্দ্র করে বিশেষ ব্যাখ্যা ছিল। এটি তাকে বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছিল। এছাড়া যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন। ওকে, জান্নাতুল ফেরদৌস জাবা আপু বলেছেন রামায়ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? দিলারা হাশেম, রাজিয়া খান, রিজিয়া রহমান, সেলিনা হোসেন। আমাদেরকে কমেন্ট করে জানান সঠিক উত্তর কোনটা হবে। আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ক্লিক করে দেখবো যে কোনটা সঠিক উত্তর হয়। ওকে, নাজমুল হাসান খান নাইম ভাই বলেছেন রাজিয়া খান। দেখি আর কে কে কমেন্ট করে, কমেন্টগুলো দেখি, তারপরে সিলেক্ট করছি। ওকে, দেখি রাজিয়া খান সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম রাজিয়া খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাইম ভাই, আপনি আবারও সঠিক উত্তর দিয়েছেন। রাজিয়া খান আমিন তার 18 বছর বয়সে বটতলার উপন্যাস গ্রন্থটি রচনা করেছেন। এছাড়া আরো অনেক ব্যাখ্যা রয়েছে, আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর করার পরে এটার যে ব্যাখ্যাটা আছে সেটা পড়ে নিতে পারবেন। জাবা আপু বলেছে রাজিয়া খান। জি আপু, আপনার উত্তরটাও সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এর পরের প্রশ্নটা কি দেখি। নিচের কোন ব্যক্তি চর্যাপদের কবি? আই থিঙ্ক এটা সবাই পারবে। শিলভদ্র, কৃষ্ণাচার্য, চণ্ডীদাস, বিদ্যাপতি। ঝটপট আমাদের কমেন্ট করে জানিয়ে দিন যে এটা উত্তর কি হবে। আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা সবাই পারবেন, তো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন কি হবে। নিচের কোন ব্যক্তি চর্যাপদের কবি? শিলভদ্র, কৃষ্ণাচার্য, চণ্ডীদাস, বিদ্যাপতি। নাজমুল হাসান খান নাইম ভাই বলছেন কৃষ্ণাচার্য। সো আমরা কৃষ্ণাচার্যটাতে ক্লিক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। কোন নিচের কোন ব্যক্তি? ওকে, থ্যাংক ইউ সো মাচ নাইম ভাইয়া, আপনি আবারও সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, সালেহ আহমেদ রবিন ভাই বলেছেন অপশন সি। ভাইয়া অপশন বি হবে কৃষ্ণাচার্য। চর্যার পুঁথিতে সর্বাধিক সংখ্যক 13টি পদের রচয়িতা কাহনুপা। তিনি কৃষ্ণাচার্য, কৃষ্ণপাদ ও কৃষ্ণবর্জ নামেও পরিচিত। সো এখানে যে কবিটা ছিলেন সে হচ্ছে কাহানপা, কিন্তু তার যে অন্য নাম সেটা ছিল কৃষ্ণাচার্য, এর জন্য কৃষ্ণাচার্য হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এরপর আমরা আমাদের সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা, যে এখানে আরো ব্যাখ্যা আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রশ্নের সাথে। ওকে, লাস্ট প্রশ্ন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত, অপশনগুলো বলছি, পদাবলী, ধামালি, প্রেম গীতি, নাটগীতি বা নাট্যগীতি। সবাই কমেন্টস করে জানান যে এটার উত্তর কি হতে পারে। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি?
আমাদেরকে কমেন্ট করে জানান কি হবে। পদাবলী, ধামালি, প্রেম গীতি, নাট্যগীতি। আচ্ছা দেখি অপশন এ পদাবলী, আচ্ছা অপশন এ পদাবলীতে দিয়ে দেখি। ওকে, এটা নাটগীতি হবে বা নাট্যগীতি। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে ডক্টর মাহবুবুল আলম শ্রীকৃষ্ণ কীর্তনকে নাটগীতি বলেছেন। সো এটা সঠিক উত্তর নাট্যগীতি হবে। সো আজকের মতো যে আমাদের প্র্যাকটিস সেশনটা ছিল এটা এখানে শেষ করে দিব। আর আরেকটা জিনিস বলে দিই, আমাদের রাত 10টা সময়, প্রতিদিন রাত 10টায় আমাদের লাইভ কুইজ শো হয়। সেখান থেকে আপনারা অনেক হার্টস জিতে নিতে পারেন। সেই হার্টস দিয়ে আপনারা বিভিন্ন পরীক্ষাগুলো দিতে পারবেন আমাদের অ্যাপে। সো আপনাদেরকে সবাইকে বলবো যেন রাত 10টার সময় আমাদের লাইভ কুইজ শোটা দেখেন। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আর আজকের মতো আজকে প্র্যাকটিস সেশনটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।